কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। পরিচালনায় কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের অধিকারী কর্ণধার শ্রীমতী শ্রাবণী চক্রবর্তী। আমি আছি আপনাদের সাথে সঞ্চালনায় মিতালি সেনগুপ্ত। বিশিষ্ট বাচিক শিল্পী সুস্মিতা চক্রবর্তীর কাছে আমরা বিভিন্ন স্বাদের কবিতা আজ শুনব। দিদি, আপনি কতদিন ধরে কবিতা পাঠ করছেন? অ্যাকচুয়ালি আমার মায়ের গানের গলা খুব খারাপ ছিল, তো মা আমাকে ঘুম পাড়াতেন সঞ্চয়িতা পড়ে। তো বলতে পারেন আমি কথা বলতে শিখেছি কবিতা, এইরকম ব্যাপার আর কি। আর ছোটোবেলা থেকে ভীষণ মা পাঠাতেন, মা এগুলো পছন্দ করতেন আবৃত্তি করতে। তো বলতে পারেন ছোটো থেকে আবৃত্তি করি, কিন্তু মানে এভাবে মঞ্চ একটা বয়সের পর ছেড়ে দিয়েছিলাম। তারপরে একটা সময়ের পরে যখন দেখলাম আমার ডিউটি অনেকটা ফুরিয়ে এসছে, প্রফেশনাল প্রেশারও অনেকটা কমাতে পেরেছি, তখন আমি খুব বেশি রকমভাবেই কবিতা আবৃত্তি করি, নিজে লিখি এবং আমি নিজে একটা পত্রিকা সম্পাদনা করি। বাহ, খুব ভালো, খুবই সুন্দর। বেসিক্যালি আমি কম্পিউটার সায়েন্সের একজন টিচার, মানে আমি নিজে বলতে পারি আমি একজন ইঞ্জিনিয়ার, আমি MCA, কিন্তু ওই বিভিন্ন কারণে চাকরিটা করা হয়নি। মানে লরেটো হাউসে অনেকদিন চাকরি করেছিলাম, কম্পিউটার সায়েন্স পড়াতাম। তো তারপরে MCA করার পর যখন দেখলাম চাকরির অপশনগুলো আসছে, সেগুলো আমি ঠিক অ্যাডজাস্ট করতে পারিনি। বাচ্চা ছোট, তাকে রেখে আমাকে বাইরে চলে যেতে হবে, তো সেটা আমি নিতে পারিনি বলেই আমি ছেড়ে দিই চাকরি। মানে অলমোস্ট ছেড়ে দিয়ে তখন আমার একটা কম্পিউটার ইনস্টিটিউট খুলি। সেটা ইনস্টিটিউট যখন খুলি তখন সে ছেলে হওয়ারই আগে, নিজের কিছু একার করার ইচ্ছে ছিল 22 বছর বয়সে। তো সেইটাকে আমি ফুল ফ্লেজেড আর কি, স্কুল ছেড়ে চাকরি করলাম না, ফুল ফ্লেজেড আমি ইনস্টিটিউটটা চালাই, কম্পিউটার সায়েন্সটা আমি পড়াই। খুবই ভালো। কবিতার পাশাপাশি এটা আপনার, কবিতাটা আমার পরে এসছে। মানে কবিতা বলে যেতাম, পড়তাম, যখন একা থাকতাম কবিতা পড়তাম, একা আবৃত্তি করতাম, কিন্তু তাছাড়া আমি কিছুদিন শিখেওছি। এখন আমি ওনাকে গুরু মানি, শ্রী কাজল সুরের কাছে। কাজল সুর আমার মানে স্যার, যেটা এখানে গলাটা নামাতে হবে, এখানে এই আমার ভীষণ উচ্চারণ ভুল ছিল, উচ্চারণ সঠিক করে দেওয়া, কোথায় জঙ্গল হবে, কোথায় বন হবে, কোথায় বন হবে। রবীন্দ্রনাথের একটা বাচন ভঙ্গি আছে, তো সেগুলো স্যার আমাকে ঠিক করে দিয়েছে। ঠিক আছে। আজ আপনি কি ধরনের কবিতা পাঠ করবেন? মোটামুটি বসন্ত, তো কিছু বসন্তের কবিতা নিশ্চয়ই বলবো। তাছাড়াও আমি যেটা 8ই মার্চ আসছে, তো মহিলাদের নিয়ে কবিতা বলবো। একদম শুরু করুন তাহলে। বসন্ত আউলো রে, মধুকর গুনগুন অমু অমঞ্জুরি, কানন ছাউলো রে, শুনো শুনো সজনী হৃদয় প্রাণ মম, হরক্ষে আকুল ভেলো, জর জর হৃদয়সে দুঃখ জ্বালা সব দূর দূর চলি গেল। মরমে বহই বসন্ত সমীরানো, মরমে ফুটই ফুল, মরম কুঞ্জ পর বলই কুহু কুহু, অহরহ কোকিল কুল। সখীরে উচ্ছ্বসত প্রেম ভরে আব, ঢল ঢল বিহ্বল প্রাণ, নিখিল জগত জানু হরখ ভোর ভুই, গায়ের আভসর সরগান। বসন্ত ভূষণ ভূষিত ত্রিভুবন, কহিছে দুঃখ নিরাধা, কাহিরে সুপ্রিয়, কহি সুপ্রিয়তম, হৃদি বসন্ত সুমাধা। ভানু कहत অতি গহন রয়ন আব, বসন্ত সমীর শ্বাসে, মুদিত বিহ ভালো চিত্ত কুঞ্জ তল, ফুল্ল বাসনা বাসে। এটা কবি ভানু সিংহের পদাবলী। রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো আমরা কিছু শুরু করতে পারি না। ভানু সিংহের পদাবলী। খুব ভালো লাগলো আপনার পরবর্তী। আর এখন সুনীল গঙ্গোপাধ্যায় এবার বসন্তে। এবার বসন্তে কিছু ফুল ছেঁড়া হলো,
কোকিলও ডেকেছে খুব বাঁশের খাঁচায়। এবার বসন্ত, লাশে কিছু দিক ভুল, অন্ধকারে সমর্থিত তৃতীয় বিষাদ। এবার বসন্তে গান শুরু হলো ঠিকই, মাঝ পথে কারা যেন দুন্দুভি বাজালো, কোথাও পাথর ফেটে বেরিয়েছে জল, অনেকে ছুটে গেল, একজন গেল না। এবার বাতাসে ছিল কিছুটা অমিয়, একাকী আঘ্রাণ নিলে স্পষ্ট বোঝা যায় উৎসবের রাতগুলি কে কোথায় একা, হাতে হাত ধরাধরি, সবাই অচেনা। এবার বসন্তে ঠিক মধ্য যামিনীতে এলো এক ডাকপিয়ন, অন্ধ জিভ কাটা, সে বড় মজার খেলা, কত হুড়োহুড়ি, সকলের চিঠি আছে, কারও নাম নেই। সুনীল গঙ্গোপাধ্যায় আমার খুব প্রিয় কবি। প্রিয় কবি, আমার ভীষণ প্রিয় কবি। আপনার বিভিন্ন সাথে কবিতা আমরা শুনছি, আমরাও সমৃদ্ধ হচ্ছি। দ্বিতীয় কবিতায় যান। এবারও আমি রবীন্দ্রনাথকে ডেকে নিচ্ছি। আচ্ছা, তিনি আমাদের বিশ্বকবি। অযুত বৎসর আগে হে বসন্ত, প্রথম ফাল্গুনে মত্ত কুতূহলী, প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ দুয়ার, মর্তে এলে চলি, অকস্মাৎ দাঁড়াইলে মানবের কুটির প্রাঙ্গণে, পীতাম্বর পরি উতলা উত্তরী হতে উড়াইয়া উন্মাদ পবনে মন্দারু মঞ্জুরি, দলদলের নরনারী ছুটে এলো গৃহদ্বার খুলি, লয়ে বীণা বেণু, মাতিয়া পাগল নৃত্যে হাসিয়া করিল হানাহানি, ছুরি পুষ্প রেণু। সখা সেই অতি দূর সদ্যজাত আজি মধুমাসে তরুণ ধরায় এনেছিলি যে কুসুম ডুবাইয়া, তপ্ত কিরণের স্বর্ণ মদিরায়, সেই পুরাতন চিরন্তন অনন্ত প্রবীণ নবপুষ্পরাজি বর্ষে বর্ষে আনিয়াছ, তাই লয়ে আজে পুনর্বার সাজাইলে সাজি, তাই সে পুষ্পে লিখা জগতের প্রাচীন দিনের বিস্মৃত বারতা, তাই তার গন্ধে ভাসে ক্লান্ত লুপ্ত লোক লোকান্তের ক্লান্ত মধুরতা, তাই আজি প্রস্ফুটিত নিবিড় কুঞ্জ নিকুঞ্জ বন হতে উঠেছে উচ্ছ্বাসী লক্ষ দিন যামিনীর বিচিত্র বেদনা, অশ্রু, গান, হাসি। এবার বোধহয় সব বাঙালিরই একটা দুর্বলতা আছে, আমরা অনেক সময় বলি যে ওনার জন্য যদি কেউ খাটতো বা উনি বেঁচে থাকতে তো উনি এতটা সুনাম পাননি, এতটা নামও পাননি, এতটা সম্মান শ্রদ্ধাও পাননি। জীবনানন্দ দাশের পাখিরা। ঘুমে চোখ চায় না জড়াতে বসন্তের রাতে, বিছানায় শুয়ে আছি এখন সে কত রাত, ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর, স্কাইলাইট মাথার উপর, আকাশে পাখিরা কথা কয় পরস্পর, তারপর চলে যায় কোথায় আকাশে, তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে, শরীরে এসেছে স্বাদ বসন্তের রাতে, চোখ আর চায় না ঘুমাতে। জানালার থেকে ওই নক্ষত্রের আলো নেমে আসে সাগরের জলের বাতাসে, আমার হৃদয় সুস্থ হয়। সবাই ঘুমিয়ে আছে সব দিকে, সমুদ্রের এই ধারে কাহাদের নোঙরের হয়েছে সময়, সাগরের ওই পারে আরো দূর পারে কোনো এক মেরুর পাহাড়ে এইসব পাখি ছিল। ব্লিজার্ডের তারা খেয়ে দলে দলে সমুদ্রের পর নেমেছিল তারা, তারপর মানুষ যেমন তার মৃত্যুর অজ্ঞানে নেমে পড়ে, বাদামি সোনালি সাদা ফুটফুট ডানার ভেতর রবারের বলের মতন ছোট বুকে তাদের জীবন ছিল। যেমন রয়েছে মৃত্যু লক্ষ লক্ষ মাইল ধরে সমুদ্রের মুখে, তেমন অতল সত্য হয়ে কোথাও জীবন আছে, জীবনের স্বাদ রহিয়াছে, কোথাও নদীর জল রয়ে গেছে সাগরের তিতা ফেনা নয়,
খেলার বলের মতো তাদের হৃদয় এই জানিয়াছে কোথাও রয়েছে পড়ে শীত পিছে, আশ্বাসের কাছে তারা আসিয়াছে, তারপর চলে যায় কোনো এক খেতে তাদের তাহার প্রিয়র সাথে। আকাশের পরে যেতে যেতে সে কি কথা কয়, তাদের প্রথম ডিম জন্মাবার সময় এসেছে, অনেক লবণ ঘেটে সমুদ্রের পাওয়া গেছে এ মাটির ঘ্রাণ, ভালোবাসা আর ভালোবাসার সন্তান, আর সেই নীর এই সাত গভীর গভীর। আজ এই বসন্তের রাতে ঘুমে চোখ চায় না জড়াতে, ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর, স্কাইলাইট মাথার উপর, আকাশে পাখিরা কথা কয় পরস্পর। অপূর্ব। রবীন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায় বসন্তের এই রঙিন উন্মাদনা কবিতার পাঠের পরে আপনার জীবনানন্দ দাশের এই যে জীবনমুখী একটা, সত্যি কথা আমার অনেক সময় মনে হয় ভীষণ মন ছুঁয়ে গেল। মনে হয় যে ওনাকে কেউ ঠিকমতো দাম দেয়নি বেঁচে থাকতে। মৃত্যুটা ভেবে দেখুন তো, একটা অত বড় কবি মারা গেলেন কোথায়? ট্রাম লাইনে কাটা পড়ে। আর ওনার নিজের একটা কবিতা আছে ট্রামের উপর, জানেন? ভোরবেলায় ট্রামে কাটা পড়ে মারা গেছিলেন। আর মানে ভীষণ খারাপ জীবন, জানেন তো। আমি খড়গপুরের মেয়ে তো, খড়গপুর কলেজে চাকরি করেছেন, কেউ মনে রাখেনি, জানেন? না না, আমরা নিশ্চয়ই মনে রাখবো, সবাই আমরা মনে রাখি, আমরা যারা কবিতা পড়ি। রাখবো। আপনার আর কিছু সম্ভার কি নিয়ে এসেছেন? আমি এবার নিজের লেখা একটা কবিতা বলছি, বসন্তের স্বরলিপি। এই বসন্তের জন্য কোনো কবিতা লিখিনি, কোনো স্বরলিপি আসেনি মনে। সব কবিতা যখন ঘুমিয়ে পড়ে তখন বসন্ত এসে দরজায় কড়া নাড়ে। কখন বসন্ত এসে চলে গেছে টের পাইনি। বসন্ত এসে দরজায় কড়া নেড়ে নেড়ে ক্লান্ত হয়ে ফিরে গেছে অনেকের ভ্রমণের পথে। রুক্মিণী নই, আমি রায়কিশোরী। দগ্ধ চৈত্রের অমল তাস ঝরে পড়ে সারা দিন সূর্য তপা দিনের সাধনায়। হয়তো অযুত বসন্তের সীমান্তে একদিন তাপসী বসন্তের বিরহে কৃষ্ণচূড়া রুদ্রপলাশের থেকে কিছুটা লাল চেয়ে নেবে, আর অমল দাস শুধু ঝরে যাবে। অপূর্ব। ধন্যবাদ। আপনার স্বরচিত কবিতাও তো আমাদের কাছে খুবই মানে একটা পরম পাওয়া। সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, ফিরে আসছি বিরতির পরে, আপনারা সবাই সঙ্গে থাকুন। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন স্বপ্নাঙ্গন। আমাদের সাথে আছেন বিশিষ্ট বাচিক শিল্পী সুস্মিতা চক্রবর্তী। দিদি এবার কি বলছেন? এবার আমি 8ই মার্চ নারী দিবস তো, হ্যাঁ, আমি এমন কিছু মেয়ের কথা বলবো যারা, এটা আমার দ্রোহের কবিতাতেও বেরিয়েছিল বা ছায়াপথের নক্ষত্ররাতেও বের করেছিলাম, কিছু মহিলার কথা যাদেরকে আমরা কখনো ধরিনি এরা নারী বা অন্য কিছু, ঠিক আছে? কাব্যে উপেক্ষিতাও বলতে পারেন। যেমন লক্ষণশ্রী উর্মিলা, আমার প্রথম কবিতা, মানে এটা নেই মেয়েদের নিয়েই, মহাকাব্যের নারীরাই বলতে পারেন। উর্মিলা নিদ্রা। দাদা দিদিরা, আমি উর্মিলা, সেই যে গো রামানুজ লক্ষণের স্ত্রী। না, আমাকে পাবার জন্য কোনো পরীক্ষা দিতে হয়নি আমার স্বামীকে, আমি ছিলাম ফাও। আমার বাবা মায়ের জন্ম দেওয়ার সন্তান ছিলাম আমি, কিন্তু মজা দেখুন, আমি চিরকাল অবহেলাই পেয়ে গেছি। আমার দিদিকে আপনারা জনকনন্দিনী বলেন, তাহলে আমি কে?
কিন্তু সুনয়নার গর্ভজাতা রাজর্ষি জনক আমার পিতা, তাদের পালিত কন্যা, শ্রেষ্ঠ শিক্ষার অধিকারিণী আমি রইলাম ঘরের কোনায়। শিক্ষাও সেরকম হলো, বলার মতন নয়। সীতার জন্য সব কিছু শ্রেষ্ঠ, না হলে রাজর্ষি জনকের বদনাম হবে তো। ঔরসজাত কন্যাকে অবহেলা করাই তো ধর্ম। আমি শুধু কাব্যে নই, জীবনে উপেক্ষিতা। তারপর চলে এলাম রোশনাইয়ের পাশে প্রদীপ শিখার মতো মৃদু আলো নিয়ে। সীতার পাশে উর্মিলা, সূর্যের পাশে প্রদীপ। একদিন এলো সেই ভয়ঙ্কর দিন। বিমাতার চক্রান্তে রঘুবীর বনে চললেন, পতিব্রতা বৈদেহীও সঙ্গে চললেন, আর চললেন রামানুজ। আমিও যেতে চাইলাম। পতির পাশে থাকা তো সতীর ধর্ম, কিন্তু অমোঘ নির্দেশ এলো আমাকে আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির দেখাশোনা করার জন্য অযোধ্যায় থাকতে হবে। আচ্ছা, রাজপুরীতে তো আরো অনেক রাজবধূ ছিল, সকলে তার স্বামীর সংসর্গে থাকলো। মায়ের বনচারিণী সীতাও পতি সঙ্গ পেলেন, কিন্তু বিরহের আগুনে পুড়লাম আমি একা। আর পুড়লেন লক্ষণ। এবার আমি প্রতিবাদী হলাম। আমি ব্রহ্মচর্যে চলে গেলাম। আসলে ব্রহ্মচারিণী তো হয়েই ছিলাম। আমার এই 14 বছরের অন্তরীণ অভিমানের নাম উর্মিলার নিদ্রা। রাজবাড়ির সমস্ত বৈভব ত্যাগ করে নিজেকে লোক ও চক্ষুর অন্তরালে নিয়ে গেলাম। উর্মিলা নিদ্রা, 14 বছরের অন্তরীণ জীবন। স্বার্থপর বলবেন? বলুন, তবু উর্মিলা নিদ্রা আমার একমাত্র প্রতিবাদ ছিল। খুব সুন্দর। বলছি দিদি, আপনার এই কবিতাটি তো মানে নারীদের নিয়ে আপনার নিজের লেখা? আমার নিজের লেখা। অসাধারণ। মানে এভাবে যে ভাবা যায় নারীদের নিয়ে, যে আমাদের হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি মহাভারতে তো তাই হয়েছিল তো। হ্যাঁ, এটাই হয়েছিল, কিন্তু কবিতার মধ্যে দিয়ে যে আপনি তুলে ধরেছেন লক্ষণের স্ত্রী উর্মিলাকে, এটা কিন্তু সত্যি সবারই জানা দরকার, পড়া দরকার। হ্যাঁ, এবার ধরুন আমি পড়ছি যার কথা, সেটা হচ্ছে আমরা তাকে রাক্ষসী বলি, হিড়িম্বা। একদম তাই। ওটাও আপনারই লেখা? আমারই লেখা। আমার লেখা সব, এবার যে কটা কবিতা পড়ছি আমারই লেখা। আপনারই লেখা, আচ্ছা ঠিক আছে। বনচারিণী পাণ্ডবানী। হিড়িম্বা নামে আপনারা বুঝছেন একজন রাক্ষসী, তাই তো? আসলে আমি বনবাসী এক নারী। সভ্যতা কৃষ্টির থেকে দূরে বনজীবী আমরা। বনবাসী আমি, সভ্যতা শিখিনি, তাই রাজকন্যা নই। রাজকুলবধূ হওয়ার যোগ্যতাও আমার নেই। তবে ভালোবাসতে তো কোনো দোষ নেই। আমার ভালো লেগেছিল সিংহস্কন্ধ মহাবাহু ভীমসেনকে। তাকে পাওয়ার জন্য আমি আমার ভাইয়ের মৃত্যুও মেনেছিলাম জননী কুন্তির শর্ত। তবু বড় ভালোবাসায় কেটেছিল সেই কটা দিন। পুত্রার্থে গৃহতে ছিলাম আমি। পুত্র জন্মের পর ভীমসেন চলে গেলেন। আমি আমার রাজ্য আর ছেলে নিয়ে জীবন কাটিয়ে দিলাম। বীরশ্রেষ্ঠ ছিল আমার পুত্র। কখনো রাজকুলে আমার ডাক পড়েনি, কিন্তু আমি ছিলাম পাণ্ডব রাজকুলের প্রথম রাজকুলবধূ। তবু বনবাসে আমার সারা জীবন চলে গেল। কুরুক্ষেত্রের যুদ্ধে আমার বীরপুত্র দরকার হলো। আমার বীরশ্রেষ্ঠ পুত্র যুদ্ধক্ষেত্রে বীরগতি প্রাপ্ত হলো। আমি বনে একা পড়ে থাকলাম। মধ্যম পাণ্ডব, তুমি আমার ভালোবাসার প্রতিদান দাওনি কোনো, শুধু নিয়েই গেলে। আমি তো বনচারী ছিলাম, সভ্য সুশীল ছিলাম না। তবে আমার ভালোবাসা তোমার জন্য খাঁটি ছিল। তুমি আমাকে ছেড়েছো, ভুলেছো, কিন্তু আমি তোমাকে ভুলিনি। প্রতিটি মানে নারীদের জন্য লেখা হলেও প্রতিটি পুরুষকেও এগুলো জানা দরকার। আমার মনে হয় সবাইকেই জানা দরকার। অবশ্যই, কারণ আমি আমার স্ত্রীকে কিভাবে ব্যবহার করব সেটা মানে কবিতার ভেতর দিয়ে ভালো রকম আপনি তুলে ধরেছেন। আচ্ছা দিদি, আপনার কাছ থেকে তো আমরা ভালো সুন্দর কবিতা পাচ্ছি, আরও নিশ্চয়ই আরও শুনবো। বলুন আপনি এবার কি বলবেন? এবার পড়ছি যার নাম খুব কম শোনা যায়, দেবিকা, ধর্মরাজপত্নী, যুধিষ্ঠিরের প্রথম স্ত্রী। ধর্মরাজপত্নী দেবিকা আমি, একজন মহাভারতের উপেক্ষিতা। শশাগড়া ধরণীর অধিপতি ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করলেন, তখন আমার পিতা শিবিরাজ গোবর্ষণ আমাকে দান করলেন তার উপহার হিসাবে। আমাকে বললেন, কন্যা তুমি পাট রানী হবে। পাঞ্চাল রাজকন্যা, সে তো পঞ্চস্বামী স্ত্রী।
তুমি হবে যুধিষ্ঠিরের একমাত্র পত্নী। অন্তঃপুরিকা আমি, পিতার কথায় বিশ্বাস করলাম। তবু বললাম, যাজ্ঞসেনী, তিনি তো নিজেকে পাটরানী বলেন। পিতা বললেন, তোমার পতি হবেন রাজ চক্রবর্তী যুধিষ্ঠির। আমার বিবাহের রাতেই যাজ্ঞসেনী ঘোষণা করলেন, পাটরানী আমিই থাকবো। আমি সারা জীবন পাটরানী ও যাজ্ঞসেনী এবং কুন্তীর ছায়া হয়ে থেকেছি। একমাত্র পুত্র মহাবীর, তার মৃত্যু দেখেছি। আমি তো সারা জীবন অপেক্ষায় থেকে গেলাম মহারাজ। সবাই পাঞ্চালীর দুঃখ দেখে, সে তো সবার প্রিয় ছিল, কিন্তু আমি শিবিরাজ গোবর্ষণ কন্যা, চিরকাল থেকে গেলাম প্রদীপের নিচের অন্ধকার হয়ে। বাহ, কারো কারো জীবন মতো এরকমই ভাবে চলে গেছে, তো এভাবেই চলে গেছে, এভাবেই চলে গেছে, এভাবেই চলে গেছে। সেটাই। আচ্ছা দিদি, সময় নষ্ট না করে আপনি আপনার মতন করে সাজিয়ে নিয়ে এসেছেন, সেটা বলুন। এরপর বলছি অর্জুনের কনিষ্ঠা পত্নী সুভদ্রাকে নিয়ে। গোপবালিকা সুভদ্রা, তোমার স্বামী নিঃস্বপত্ন হোক। জ্যেষ্ঠা দ্রৌপদীর এটাই আশীর্বাদ ছিল, আমাকে নিরাভরণ গোপবালিকা সেজে জ্যেষ্ঠা সপত্নীর সামনে যেতে বলেছিলেন কৃষ্ণ সখা অর্জুন। 12 বছরের প্রতীক্ষার অবসানে অর্জুন সঙ্গে স্ত্রী নিয়ে আসবেন, মনে হয় পাঞ্চালীর কল্পনাতীত ছিল। পাঞ্চালীকে ভয় ছিল যুগশ্রেষ্ঠ ধনুর্ধরের। আসলে আমি ছিলাম দাবার গুটি। আমাকে বিয়ে করে গোটা দ্বারকাকে আত্মীয়তায় বেঁধে ফেলা বড় সহজ হয়েছিল অর্জুনের পক্ষে। পূর্বের দেশে তখন 2 পত্নী, বর্তমান পশ্চিমে দ্বারকা কন্যা। অর্জুন বড় হিসাবে চলেছিলেন। আর 5 বছরে তো 1 বছর দ্রৌপদীর সঙ্গে বাস, বাকি সময় কাটানোর জন্য নারী তো দরকার। দ্রৌপদী তো পাটরানী, পঞ্চস্বামীর গর্বিতা পত্নী। আমরা তার দাক্ষিণ্যে জীবন কাটালাম। আমার একমাত্র ভরসা ছিল অভিমন্যু। সেও তোমাদের নির্বুদ্ধিতার ফলে চক্রব্যূহে প্রাণ হারালো। কিশোরী উত্তরাকে নিয়ে বুক বাঁধলাম। অর্জুন, তুমি বীর, তাই নারীকে বীরভোগ্যা ভেবেছ, তার মন ভাবনি। দ্বারকাধীশের ভগ্নী বলেই হয়তো আমাকে অস্বীকার করতে পারোনি। সামান্য নারী, তোমাদের দাবার গুটি আমরা। অপূর্ব দিদি, আপনার লেখা যত শুনছি ততই মানে আরো পুরনো দিনে ফিরে গিয়ে বুঝতে পারছি নারীদের জীবন কি ছিল। এখন বদলায়নি, কিচ্ছু বদলায়নি। আমরা ধরুন অফিস করি, কাজকর্ম করি, নিজেরটুকু নিজে করে নিই, তাহলেও কি আপনি ভাবতে পারেন, বলতে পারেন ঘুম থেকে উঠে হাজবেন্ড যদি বলে 1 কাপ চা দাও, দেবেন না? না, সেটা দেব না বলাটা মানে আমাদের দিতেই হয়, অগ্রগতি নয়। আমি বলছি না, মানে অনেক সময় আমাদের অনেক কিছু হজম করতে হয়। হ্যাঁ, সেটা করতে হয়, কিন্তু আমার মনে হয় এখন আমাদের পরিস্থিতি আমরা নিজেরা অনেকটাই বেটার, অনেকটাই ভালো আছি। হ্যাঁ, সেটা মনে হয় আরো এগোবে। আমাদের পরবর্তী প্রজন্ম যতক্ষণ না আমরা বিশ্বাস করতে না শিখবো যে আমাদের 4 হাত পা আছে, আমাদেরটা আমাদেরকেই করে খেতে হবে, ততক্ষণ আমাদেরকে মানতে হবে। এবার যারা করছে না তারাও মানতে হবে, আমাদেরকেও মানতে হবে। ব্যাপারটা এরকম না, তারা তো এমনি অপরাধী, করতে হবে এটা, নিজেরটুকু নিজে করে খেতেই হবে, নিজের করে খেতে হবে। এটাই হচ্ছে সারমর্ম। এবার আপনি কোন কবিতায় যাচ্ছেন? মণিপুর রাজদুহিতা চিত্রাঙ্গদা। অভিশাপ না আশীর্বাদ আমার জানা নেই, তবে কন্যা হলেও পিতা আমাকে অস্ত্র চালনা শেখান। পিতার উত্তরাধিকারী আমি, যুদ্ধে শিকারে পারদর্শী। অসামান্য আমার কূটনৈতিক বোধ, রাজনীতি আমার রক্তে। নারী দুর্বল নয়, এটাই আমি জানতাম। তবু 3য় পাণ্ডব, তোমাকে দেখে আমি পঞ্চস্বরে বিদ্ধ হলাম। আমার নারী সত্তা জেগে উঠল। আমি আত্মসমর্পণ করলাম তোমার কাছে। আমার জানা ছিল না আমি তোমার কাছে সাময়িক একজন নারী। দ্রৌপদীর বদলে প্রথমে উলুপি, তারপর চিত্রাঙ্গদা। আমি তোমার ভালোবাসা ছিলাম না, তাই 1 বছর পরে বভ্রুভবনের জন্ম না হতেই তুমি চলে গেলে দ্বারকায়। তোমার সময় ফুরিয়ে আসছিল, ভুলে গেলে আমাকে, উলুপিকে। দ্বারকায় পেয়ে গেলে সুভদ্রাকে। আসলে আমরা তো দ্রৌপদীর বিকল্প ছিলাম। আমার কোনো চাহিদা ছিল না অর্জুন, আমার রাজত্ব ছিল। আমি মণিপুরের সর্বা ছিলাম। আমার ছেলে ছিল, তবু কখনো একলা মুহূর্তে মনে পড়ে একদিন কারোকে ভালোবেসেছিলাম। 3য় পাণ্ডব, তোমার আমাকে মনে আছে? খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। সময় আমাদের হাতে একদম নেই, এবার বিদায় নেবার পালা। আগামী দিনে আবার আসবো।
আমরা সই আজকের মতো দিদিকে এখানে বিদায় জানাবো। আপনারাও কি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান? স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন স্বপ্নাঙ্গন প্রতিদিন সকাল 9:30টায়। আমাদের এখানেই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।